নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস। তো আজ সেমিফাইনাল, কলকাতার দুটো দল, একদিকে ইস্টবেঙ্গল, অপরদিকে ডায়মন্ড হারবার মুখোমুখি হবে। তো দুটো দলই কিন্তু চাইবে যে ফাইনালের টিকিট কনফার্ম করার, নর্থ ইস্টের বিরুদ্ধে ফাইনাল খেলার। তো ইস্টবেঙ্গল কিন্তু তাদের পরিকল্পনা একদম সঠিক রয়েছে, তাদের সঠিক পরিকল্পনাতে কিন্তু আজকে তারা বাজিমাত করতে চাইবে। অপরদিকে কিবো ভিকুনার যেরকম শক্তি রয়েছে দলের, সেই দলকে নিয়েই কিন্তু তারা চাইছে ফাইনালের টিকিট কনফার্ম করতে। তো দুটো দলের বেস্ট প্লেইং 11 কি হবে তোমাদের জানাবো, তোমরা ম্যাচ কিভাবে দেখবে সেটা তোমাদের জানাবো, সাথে বেশ কিছু আপডেট রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আজকে সন্ধ্যা 7টা থেকে কিন্তু ওয়াইবিকে স্টেডিয়ামেতে ইস্টবেঙ্গল এবং ডায়মন্ড হারবার মুখোমুখি হবে গুরুত্বপূর্ণ বড় ম্যাচ, সেমিফাইনাল ম্যাচে। তো সেমিফাইনাল মানেই কিন্তু একটা কঠিন লড়াই হয় আমরা জানি, এবং অবশ্যই ডার্বি ম্যাচের পরবর্তী ম্যাচ ইস্টবেঙ্গলের যদি অতীতের রেকর্ড দেখা যায়, সেখানে ইস্টবেঙ্গল বারবারই কিন্তু হোঁচট খেয়েছে। তো সেই জায়গাতেই কিন্তু সাবধানী ফুটবল খেলতে হবে ইস্টবেঙ্গলকে। এবার ইস্টবেঙ্গল গোটা টুর্নামেন্ট জুড়ে পুরো চ্যাম্পিয়নদের মতন খেলেছে। আমরা জানি যে একটা ভালো ডিফেন্স কিন্তু একটা টুর্নামেন্ট জেতায়। কিছু ভালো যদি অ্যাটাক হয়, কিছু ভালো যদি প্লেয়ার অ্যাটাকিং লাইনে থাকে, যদি ভালো গোল হয়, তাহলে কিন্তু ম্যাচ জেতায়। ইস্টবেঙ্গল কিন্তু এই টুর্নামেন্টে তাদের অ্যাটাক এবং ডিফেন্স দুটোকেই কিন্তু রক সলিড করেছে। হ্যাঁ, অপরদিকে ডায়মন্ড হারবারেরও কথা বলতে হয়, তারাও কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। আমরা যদি ইস্টবেঙ্গল দলের দলগত ব্যালেন্স নিয়ে কথা বলি, ইস্টবেঙ্গলের আপ ফ্রন্টের প্লেয়াররা কিন্তু গ্রুপ স্টেজের ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছিল। সেখানে টোটাল কিন্তু তারা 12টা গোল করে এবং পরবর্তী সময় বড় ম্যাচে 2টো গোল, টোটাল 14টা গোল করেছে আক্রমণ বিভাগের প্লেয়াররা। 4টে ম্যাচে 14টা গোল, তার মানে একটা বিশাল ভালো রেকর্ড, এটা বলতেই হয়। এবং তাদের যদি ডিফেন্স নিয়ে কথা বলা যায়, তাহলে কিন্তু 4টে ম্যাচে মাত্র 2টো গোল হজম করেছে। ডার্বি ম্যাচে 1টা গোল হজম করেছিল, তার আগে গ্রুপ স্টেজের ম্যাচে 1টা গোল হজম করেছিল। তো ওভারঅল ইস্টবেঙ্গলের অ্যাটাক কিন্তু দুর্দান্ত রয়েছে, সেটা বলতেই হয়, কারণ 4টে ম্যাচে 14টা গোল, এবং ডিফেন্স ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্স এই বছরের ডুরান্ড কাপের মঞ্চে রয়েছে, সেটা বলতেই হয়। আমরা যদি ডায়মন্ড হারবারকে নিয়ে কথা বলি, তারাও কিন্তু গ্রুপ স্টেজে দুর্দান্ত পারফরমেন্স করেছিল, এবং গ্রুপ স্টেজ এবং পরবর্তী সময় সেমিফাইনাল মিলিয়ে কিন্তু তারা টোটাল 13টা গোল করেছে। তো তারাও যে বড় রেজাল্ট করতে পারে সেটা দেখিয়ে দিয়েছে। তারাও কিন্তু 4টে ম্যাচে 13টা গোল করেছে, কিন্তু তাদের দুর্বলতার জায়গা হচ্ছে ডিফেন্স। তাদের ডিফেন্স টোটাল 4টে ম্যাচে কিন্তু 7টা গোল হজম করেছে। তো প্রতি ম্যাচেই বলতে গেলে প্রায় 2টো করে গোল তারা হজম করছে। তো সেই একটা ম্যাচে তারা বিরাট বড় ব্যবধানে জিতেছিল, তাছাড়া কিন্তু তারা যে খুব বড় ব্যবধানে কিছু জিতেছে সেরকম নয়, এবং মোহনবাগানের বিরুদ্ধে আবার বড় ব্যবধানে হেরেও ছিল। হ্যাঁ, মোহনবাগান একটা ভালো শক্তিশালী দল, সেই দলের বিরুদ্ধে ডায়মন্ড হারবার পারেনি। কিন্তু যদি বলি মোহামেডান একদম সাধারণ মানের দল, সিএফএল এর দল, তাদের বিরুদ্ধে জিতেছিল। পরবর্তী সময় জামশেদপুরের দিকে তাকালেও জামশেদপুরের অল ইন্ডিয়ান প্লেয়ার, শুধুমাত্র একজন বিদেশি প্লেয়ার রাই টাচিকাওয়া ছিল। তো তাদের বিরুদ্ধেও জয় পেতে খুব একটা সমস্যায় পড়তে হয়নি কিবু ভিকুনাকে। তো বোঝা যাচ্ছে এটা কিন্তু কিবু ভিকুনার জন্য কিন্তু একটা বিরাট বড় চ্যালেঞ্জ, এবং কিবু ভিকুনা অবশ্যই ইস্টবেঙ্গলের প্রশংসা করেছে, কারণ ইস্টবেঙ্গল এই সিজনে যেরকম খেলছে সেই খেলা কিন্তু লাস্ট কয়েকটা সিজনে ইস্টবেঙ্গলের কাছ থেকে কেউ দেখতে পায়নি। এর আগেও 2023 সালে ইস্টবেঙ্গল ফাইনাল খেলেছিল, কিন্তু সেখানেও এই লেভেলের পারফরমেন্স, এই লেভেলের অ্যাটাক, এই লেভেলের ডিফেন্স সেটা কিন্তু ইস্টবেঙ্গলের কাছ থেকে দেখা যায়নি। এই বছরে ইস্টবেঙ্গল পুরোপুরি চ্যাম্পিয়ন দলের মতন খেলছে। নর্থ ইস্ট একদিকে ফাইনালে উঠে গেছে, নর্থ ইস্টও একটা ম্যাচ ড্র করেছিল। নর্থ ইস্ট যে বছরে খুব ভালো ছন্দে রয়েছে, প্রচুর গোল করে এসেছে, সেরকমটা কিছু নয়, সাধারণ মানের ফুটবল খেলেছে। কিন্তু ইস্টবেঙ্গল এই সিজনে পুরো চ্যাম্পিয়নদের মতন খেলেছে, সেটা বলতেই হয়। তো এবার যদি আমরা আজকের ম্যাচ নিয়ে কথা বলি, আজকে তো সন্ধ্যা 7টা থেকে ম্যাচ রয়েছে, আজকেও টিকিট সম্ভবত পাওয়া যাবে। তো টিকিট কাটো, গিয়ে মাঠে যাও, গিয়ে টিমকে সাপোর্ট করো। আর যারা মাঠে যেতে পারছো না, তারা ম্যাচ দেখবে কিভাবে? টিভিতে অবশ্যই সোনি স্পোর্টস যেটা 2 চ্যানেল রয়েছে, সেখান থেকে তোমরা টিভিতে দেখতে পাবে। মোবাইলে দেখতে গেলে তোমাদের সোনি লিভ সাবস্ক্রিপশন প্রয়োজন রয়েছে। এছাড়া যারা ভাবছো যে কিভাবে খেলা দেখবো,
খেলা দেখার কোনো ব্যবস্থা যদি হয়, তো তার জন্য অবশ্যই যারা নতুন আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। প্রথম কাজ করে আমরা পিন কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আমাদের সোশ্যাল মিডিয়াতে জয়েন হয়ে যাও। খেলা দেখার ব্যবস্থা কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া পেজে পেয়ে যাবে, তো অবশ্যই সোশ্যাল মিডিয়াতে জয়েন হতে কেউ ভুলো না। এটা গেল। এবার স্কোর লাইন প্রেডিকশন কিন্তু সকলে করে যাবো, যারা ভিডিও দেখবে 5,000 10,000 প্রত্যেকজনের স্কোর লাইন প্রেডিকশন চাই। আজকে ওই 50-100 জন নয়, সবাই স্কোর লাইন প্রেডিকশন করো যে সেমিফাইনালের রেজাল্ট কি হবে, কারণ ডার্বি ম্যাচে প্রায় অন্তত 50 জনের মিলেছিল যে স্কোর লাইন প্রেডিকশন। তো আজকে আশা করছি সেটা ডবলের থেকেও ডবল হয়ে যাবে। তো সকলে স্কোর লাইন প্রেডিকশন করে কিন্তু আমাকে জানাতে ভুলো না। এবার যদি আমরা প্রথমেই কথা বলি ডায়মন্ড হারবারকে নিয়ে, তাদের সীমিত শক্তি নিয়েই কিন্তু কিবু বিকুনা তার দলকে নিয়ে নামতে চলেছে। তাদের বিদেশিদের মধ্যে কিন্তু 2জন বিদেশি রয়েছে, কারণ ব্রাজিলিয়ান প্লেয়ারকে পাওয়া যাচ্ছে না। তো সেই জায়গায় তারা 2 বিদেশিকে নিয়েই নামবে। এবার যদি তাদের প্লেইং 11 নিয়ে কথা বলি, প্লেইং 11-এ খুব একটা পরিবর্তনের কোনো জায়গাই নেই, বিশেষত পরিবর্তনের কোনো প্রয়োজনই নেই। লাস্ট ম্যাচে তারা যেরকম খেলেছে সেই সেম প্লেইং 11 যদি তারা রাখে তাতেও কোনো অসুবিধা হবে না। গোলকিপার পজিশনে মির্সাদ শুরু করবে, ডিফেন্স লাইনে ওটা যারা সে তো রয়েছে, তার সাথে 2জন সাইড ব্যাকে, একদিকে রবিলাল মান্ডি, অপরদিকে অজিত কুমারকে দিয়ে শুরু করানো হবে। এবং মাঝ মাঠে যদি আমরা তাকাই, সেখানে কিন্তু পল রয়েছে, রেন্থলি রয়েছে, এবং সেই জায়গাতে কিন্তু অবশ্যই লাস্ট ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছে স্যামুয়েল, তাকে রেখে আপ ফ্রন্টে জবি জাস্টিন্স, একদিকে হলিচরণ এবং মাঝখানে লুকা। এটাই কিন্তু ডায়মন্ড হারবারের বেস্ট প্লেইং 11 হতে চলেছে। এবার এই দলের কি প্লেয়ার বলতে আমি যাকে বলবো সেটা হচ্ছে লুকা। নিজের দক্ষতায় কিন্তু ম্যাচের রং পরিবর্তন করে দিতে পারে। এছাড়া নরহরির মতন প্লেয়ার রয়েছে, এছাড়া যদি আমরা তাকাই গিরিক খোসলার মতন প্লেয়ার রয়েছে, তারাও খুব ভালো টুর্নামেন্ট জুড়ে পারফরমেন্স করেছে। কিন্তু লুকাকে একদম নড়তে দিলে চলবে না। যেভাবে নামধারী ম্যাচে ডিকে পুরোপুরি বোতলবন্দি করে রেখেছিল ইস্টবেঙ্গল, সেইভাবে লুকাকে একটুও ফ্রি স্পেস দেওয়া যাবে না। সতেপ মাঝ মাঠে পল বলে প্লেয়ারটা কিন্তু পুরো গেমটাকে কন্ট্রোল করে, স্যামুয়েলের কথাও বলতে হয়, তাদেরকে কিন্তু আটকাতে হবে। এই প্লেয়ারদের যদি আটকে দেওয়া যায়, ডায়মন্ড হারবারকে কিন্তু এক প্রকার চাপে রাখা যাবে। এবং ইস্টবেঙ্গলের যদি আমরা আজকের পরিকল্পনা নিয়ে কথা বলি, বেশ কয়েকজন প্লেয়ার, 5 থেকে 6 জন প্লেয়ার কিন্তু ইয়েলো কার্ডে রয়েছে। সেখানে লালচংনুঙ্গা রয়েছে, রাকিব রয়েছে, মিগুয়েল সল রয়েছে, ডিমি রয়েছে। তো অনেক প্লেয়ার কিন্তু ইয়েলো কার্ডে রয়েছে। তো কার্ড একটা চিন্তার কারণ হতে পারে পরবর্তী ফাইনাল ম্যাচে। তো আগে তো আমি বলবো সেমিফাইনাল জেতা হোক, তারপর ফাইনাল নিয়ে ফাইনালের পরিকল্পনা করা যাবে। এবং ইস্টবেঙ্গল যেরকম ফুটবল খেলে, অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স, সেই ফরমেশনেই ইস্টবেঙ্গল যেতে চাইবে। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল যদি ডার্বি ম্যাচের যে প্লেইং 11টা ছিল সেটাকেও নামিয়ে দেয় পুরোপুরি, অবাক হওয়ার মতন কিছু থাকবে না। কিন্তু কোচ যদি মনে করে মোহাম্মদ রাশিদ তার উপর কিন্তু আজকে বড় দায়িত্ব দিতে পারে, কারণ মোহাম্মদ রাশিদ আজকে সকালে কলকাতায় চলে আসবে, রাতে ম্যাচ, অনেকটা বিশ্রামের সময় পেয়ে যাবে। সে তো পুরোপুরি ফিট রয়েছে, এবার মেন্টালি সে কতটা ফিট সেটা হচ্ছে দেখার বিষয়। সেই ব্যাপারটাকে নিয়ে কোচ আজকে অবশ্যই কথা বলবে, তার সাথে কথা বলে কিন্তু তাকে ব্যবহার করার চিন্তা ভাবনা থাকবে। তো সেক্ষেত্রে যদি রাশিদকে মাঝ মাঠে রেখে পরিকল্পনা করা হয়, তো সেক্ষেত্রে মাঝ মাঠে কিন্তু অবশ্যই আমরা রাশিদকে তো দেখতে পাবো। তার সাথে সাথে যদি বাদবাকি প্লেয়ারদের কথা বলি, ডিফেন্স লাইনে লালচংনুঙ্গা একদিকে থাকবে, অপরদিকে প্রভাতকে আজকে কিন্তু ব্যবহার করার চিন্তা ভাবনা রয়েছে। এবং সেক্ষেত্রে মাঝ মাঠে জিকসান এবং মহেশকে রেখে 3 ডিফেন্স, মাঝ মাঠে 3 জন প্লেয়ার, এবং আপফ্রন্টে অবশ্যই বিপিন, ডিমি এবং এডমন্ড শুরু করবে। এছাড়া কোচ যদি মনে করে তো সেক্ষেত্রে কিন্তু সলকে প্রথম থেকে ব্যবহার করতে পারে, কারণ মিগুয়েলকে একটু হলে বাঁচিয়ে রাখতে হবে। পরবর্তী সময় মিগুয়েলকে ব্যবহার করা যেতে পারে, কারণ মিগুয়েল এই দলের মেন চালিকা শক্তি। মিগুয়েল পুরো গেম কন্ট্রোল করে। মিগুয়েল যদি ফাইনাল ম্যাচে বাদ পড়ে যায় সেটা বিরাট বড় ধাক্কা হবে। তো সেক্ষেত্রে মিগুয়েলকে একটুখানি হাতে রেখে সেক্ষেত্রে সলকে মাঝ মাঠে আনা যেতে পারে। তো পরবর্তী সময় কিন্তু মিগুয়েলকেও ব্যবহার করা যেতে পারে। এবং যদি কোচ মনে করে তাহলে কিন্তু রাকিবকে শুধুমাত্র লাস্ট ম্যাচ থেকে বাদে রেখে, রাকিবকে বেঞ্চে রেখে পুরোপুরি পূর্ণ শক্তির যে দল খেলেছিল ডার্বি ম্যাচে সেটা কিন্তু ব্যবহার করার চিন্তা ভাবনা থাকতে পারে। তো তোমাদের মতে আজকের ম্যাচের জন্য বেস্ট প্লেইং 11 কি হবে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে কেউ ভুলো না। তো আমার মতে বলে যে হ্যাঁ, ডায়মন্ড হারবারকে সমীহ করে চলো এবং ফার্স্ট হাফে গেম সিল করে নাও। প্রয়োজনে কোনো প্লেয়ার যেন মাথা গরম না করে, রেফারি ডিসিশন দিক, কোনো অসুবিধা নেই। মাথা ঠান্ডা করে ফার্স্ট হাফে 2 থেকে 3টে গোলের লিড নিয়ে নাও। সেকেন্ড হাফে কিছুটা হলেও ইয়াং প্লেয়ারদের সুযোগ দাও এবং যারা কার্ডে রয়েছে তাদের তুলে নাও। এটাই সব থেকে ভালো পরিকল্পনা হবে। এবং জয় গুপ্তাকে নিয়ে যদি তোমাদের একটুখানি আপডেট শেয়ার করি, অনেকে জয়কে নিয়ে জানতে চাইছিলে।
দেখো জয় গুপ্তা ইস্টবেঙ্গলের সঙ্গে রীতিমতন প্র্যাকটিস করছে, তাকে ডুরান্ড কাপে রেজিস্টার করানো যায়নি, তার কারণ কিন্তু কোচ নিজের মুখে জানিয়েছে। কারণ এখনো পর্যন্ত এফসি গোয়ার সঙ্গে কোনো একটা পেপার ওয়ার্ক কমপ্লিট না হওয়ার জন্য তাকে রেজিস্টার করাতে পারছে না। প্লেয়ার হাতে রয়েছে তবু রেজিস্টার করাতে পারছে না, এটা একটা খারাপ ব্যাপার। গোয়া তো ট্রান্সফার ফি পেয়ে গেছে, প্লেয়ার রিলিজ করে দিয়েছে, কিছু পেপার ওয়ার্ক বাকি রয়েছে, এটা এখনো গোয়া কমপ্লিট করেনি। আশা করছি খুব তাড়াতাড়ি কমপ্লিট করবে এবং পরবর্তী ম্যাচ থেকেই হয়তো আমরা জয় গুপ্তাকে দেখতে পাবো, সেটা আশা করা যায়। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।